বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা বিপর্যয়ের মধ্যে তোমরা বাসায় থেকে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছো এবং বাসায় ঠিকভাবে অধ্যয়ন করছো। তোমাদের সবাইকে নোয়াখালী সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে শ্রেণী কার্যক্রম শুরু করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষেও বাংলাদেশ কর বিধি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি আমাদের দ্বিতীয় পাঠ। বিষয়টি বিবিএস ৫ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকে আমাদের আলোচ্য বিষয় কর বিধি তত্ত্ব এর করপাত অংশ, ইনসিডেন্স অফ ট্যাক্সেস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এখানে দেয়া আছে, তোমরা সিলেবাসটা একটু দেখে নিবে। আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কর ঘাত, করপাত এবং কর সঞ্চালন। প্রথমে আমরা আলোচনা করব কর ঘাত সম্পর্কে। কর ঘাত বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স। করদাতার সাথে করের প্রথম স্পর্শবিন্দুকে করঘাত বলা হয় বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স বলা হয়। করের প্রাথমিক আর্থিক ভারকে করঘাত বলা হয়, অর্থাৎ কর আরোপ করার ফলে করের প্রাথমিক আর্থিক ভার যার উপর পড়ে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর পরিশোধ করতে হয়, আর একেই ইম্প্যাক্ট অফ ট্যাক্স বা করঘাত বলা হয়। আর প্রথম পর্যায়ে কর আঘাত করে বলে এই ভারকে করের অগ্রভার বা আপাত ভার বলা হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো যে করের আপাত ভার বা প্রাথমিক ভার যার উপর পড়ে, করের চূড়ান্ত ভার তার উপর নাও পড়তে পারে, অন্য কারো উপর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ করের আর্থিক ভার আপাতত পড়তে পারে এবং এই ভার স্থানান্তরযোগ্য। একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যায়, যেমন আমরা কোনো শোরুম বা ধরো আড়ং থেকে কোনো পণ্য কিনলে পণ্যের মূল্যের সাথে আমাদেরকে 15% ভ্যাট দিতে হয়। প্রাথমিকভাবে ওই ভ্যাট আড়ংয়ের উপর বর্তায় এবং আড়ং পরবর্তীতে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেয়। এক্ষেত্রে করের আপাত ভার, অগ্রভার বা প্রাথমিক ভার আড়ং বহন করে এবং এই ভারকে কর ঘাত বলা হয়। আর আমাদের দেশে জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবপত্রে করঘাত বহনকারীর নাম করদাতা হিসেবে অন্তর্ভুক্ত থাকে। এই আলোচনা থেকে করঘাতের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন এটি করের প্রথম আঘাত করদাতা এবং করের মধ্যে সরাসরি সম্পর্ক নির্দেশ করে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত যার উপরে পড়ে তাকেই বহন করতে হয়, আর পরোক্ষ করের ক্ষেত্রে করভার অন্যের উপর চাপানো যায়। করঘাতের আওতা সীমিত, অর্থাৎ করঘাত বলতে করের এমন আঘাতকে বোঝায় যা প্রাথমিক পর্যায়ে করদাতার উপর বর্তায় এবং চূড়ান্ত পর্যায়ে অন্যের উপর চাপানো যেতে পারে, আবার নাও যেতে পারে। এবার আমরা দেখব করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স। ট্যাক্সের ক্ষেত্রে এই করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল। আমরা এর আগে বলেছি করঘাত হচ্ছে করের প্রাথমিক স্পর্শবিন্দু, আর করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল। যদি কর সঞ্চালন বা করে স্থানান্তর করা যায়, তাহলে করের চূড়ান্ত আর্থিক ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় এবং করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলা হয়। এখানে করের দায়ভার বলতে করের টাকা পরিশোধের দায় দায়িত্বকে বোঝানো হয়েছে, অর্থাৎ করপাত হচ্ছে করের চূড়ান্ত ভার, করের পশ্চাৎ ভার বা করের সর্বশেষ আর্থিক দায়ভার, কর সঞ্চালনের মাধ্যমে হোক বা না হোক। চূড়ান্তভাবে করের আর্থিক দায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বহন করে তার উপরই করপাত বর্তায়। করপাতকে করের আপাতন বা চূড়ান্ত ভার বা পশ্চাৎ ভারও বলা হয়। প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত করদাতার উপর বর্তায়, কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত যার উপর পড়ে তিনি সঞ্চালনের মাধ্যমে পুরোটাই বা আংশিক অন্যের উপর চাপাতে পারেন। করপাতের বৈশিষ্ট্যগুলো কেমন হবে দেখো। করপাত হচ্ছে করের চূড়ান্ত আঘাত বা করের সর্বশেষ আঘাত, আর করদাতা এবং করের মধ্যে এক্ষেত্রে সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে।
করপাত কারো যার উপরে পড়ে সে করের বোঝা অন্য কারো উপর স্থানান্তর করতে পারে না। আর করপাতের আওতা অত্যন্ত ব্যাপক। এ থেকে বোঝা যায় কর পরিশোধের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলা হয়। এই আলোচনা থেকে আমরা করঘাত এবং করপাতের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাই। আমরা এখন এই পার্থক্যগুলো একটু আলোচনা করব। যেমন করঘাত এবং করপাতের মধ্যে পার্থক্যের প্রথমেই রয়েছে পর্যায়। করঘাত হচ্ছে প্রথম আঘাত আর করপাত হচ্ছে চূড়ান্ত আঘাত। সম্পর্ক বিবেচনায় করদাতা এবং করের মধ্যে সরাসরি সম্পর্ক নির্দেশ করে করঘাতের ক্ষেত্রে, আর করপাতের ক্ষেত্রে করদাতা ও করের মধ্যে সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। করভার বিবেচনায় প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত যার উপর পড়ে তাকেই বহন করতে হয়, আর পরোক্ষ করের ক্ষেত্রে অন্যের উপর চাপিয়ে দেওয়া যায়। আর করপাতের ক্ষেত্রে করভার যার উপরে পড়ে সে অন্য কারো উপর করের বোঝা চাপিয়ে দিতে পারে না, তাকেই শেষ পর্যন্ত কর পরিশোধ করতে হয়। আওতা বিবেচনায় করঘাতের আওতা সীমিত এবং করপাতের আওতা ব্যাপক। প্রতিক্রিয়া বিবেচনায় করঘাতে কিছু প্রতিক্রিয়া রয়েছে এবং করপাতে তুলনামূলক প্রতিক্রিয়া কম। আর উদাহরণ বিবেচনা করলে আয়কর হচ্ছে আয়কর, সম্পদ কর, দান কর এগুলো হচ্ছে করঘাতের উদাহরণ, আর বিক্রয় কর, ভ্যাট এগুলো হচ্ছে করপাতের উদাহরণ। এই আলোচনা থেকে আমরা করঘাত এবং করপাতের মধ্যে পার্থক্য সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। আশা করি তোমরা এই পার্থক্যটা ভালো করে আত্মস্থ করবে, পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব করের ফলাফল বা প্রতিক্রিয়া, ইফেক্ট অফ ট্যাক্স। কর আরোপের ফলে করদাতা এবং সমগ্র অর্থনীতির উপর যে প্রভাব পড়ে তাকেই আমরা করের ফলাফল বা করের প্রতিক্রিয়া বলে থাকি। এটা বিভিন্ন রকম হতে পারে, যেমন আয়ের উপর একটা প্রভাব থাকতে পারে, যেমন উচ্চ হারে কর আরোপ করার ফলে ব্যয়যোগ্য আয়টা কমে যাবে। যে আয়টা আমরা ব্যয় করতে পারতাম কর প্রদানের ফলে আমরা সেই আয়টা ব্যয় করতে পারি না, যার ফলে ব্যয়যোগ্য আয়টা হ্রাস পায়। সঞ্চয় বিনিয়োগের উপর প্রভাব, আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। কর আরোপ করার ফলে কি হয়? সঞ্চয় হ্রাস পায়। সঞ্চয় হ্রাস পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বিনিয়োগ হ্রাস পায়। মূল্যের উপর প্রভাব হলো কর আরোপ করার ফলে কি হয়? দ্রব্যের মূল্যের সাথে করও যোগ হয়, তার মানে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। আর অর্থনীতিতে কি হয়? দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হয়। উদ্যোগের উপর প্রভাব বিবেচনায় অতিরিক্ত যদি কর আরোপ করা হয় তাহলে ব্যবসায়ীগণ উদ্যোগ গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কারণ অতিরিক্ত কর প্রদান করতে হবে, সেজন্য উদ্যোগ হ্রাস পায়। এবং সমগ্র অর্থনীতির উপর প্রভাব হচ্ছে কর আরোপের ফলে হয় কি? চাহিদা স্তরটা হ্রাস পায় এবং উৎপাদন হ্রাস পায়, যার ফলে কর্মসংস্থানও হ্রাস পায়। মানে চাহিদা কমে গেলে উৎপাদনও কমে যায়, উৎপাদন কমে গেলে কর্মসংস্থানও কমে যায়। করের ফলাফল বা প্রতিক্রিয়াকে আমরা সাধারণভাবে এভাবে বলতে পারি। কিন্তু যদি আমরা কর আরোপের সম্যক দৃষ্টিতে, মানে একটা দেশের অর্থনীতিতে কর আরোপের সাধারণ প্রতিক্রিয়া বিবেচনা করলে বিষয়গুলো আরেকটু বিস্তারিত আমাদেরকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে আয়ের উপর প্রভাব বা ইফেক্ট অফ ইনকাম, উচ্চ হারে প্রত্যক্ষ কর আরোপের ফলে খরচযোগ্য আয় সরাসরি কমে যায় এবং এর ফলে কি হয়? কর আরোপের ফলে ব্যয়যোগ্য আয় কমে যায়, এটা আমরা একটু আগে বলেছি। সঞ্চয় এবং বিনিয়োগের উপর প্রভাব, ইফেক্ট অন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে কি হয়? উচ্চ হারে প্রত্যক্ষ কর ও সঞ্চয় বিনিয়োগের কি করে? প্রত্যক্ষ কর কি করে? সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষমতা হ্রাস করে, হ্যাঁ, সঞ্চয়টা কমে যায়। এরপরে হচ্ছে কি? মূল্যের উপর প্রভাব, ইফেক্ট অন প্রাইস। মূল্যের উপর প্রভাব আমরা একটু আগে আলোচনা করেছি। এরপর হচ্ছে উদ্যোগের উপর প্রভাব বা ইফেক্ট অন ইনিশিয়েটিভ, সার্বিক অর্থনীতির উপর প্রভাব বা ইফেক্ট অন ইকোনমিক্স। তোমরা এটা একটু দেখে নিবে। এরপর আমরা দেখব কর সঞ্চালন বা শিফটিং অফ ট্যাক্স। আমরা আগেই বলেছি করের প্রাথমিক ভার হচ্ছে করঘাত আর করের চূড়ান্ত ভার হচ্ছে করপাত। করঘাতের পর করের আর্থিক ভার করদাতা সবসময় চেষ্টা করে অন্য কারো উপর চাপাতে, আর করের আপাত ভার অন্য কারো উপর চাপিয়ে দেওয়ার এই চেষ্টাকে কর অপসারণ বা কর সঞ্চালন বলা হয়। করদাতার কর প্রদানের সক্ষমতা থাকলেও করের দায়ভার করদাতা সাধারণত নিজের উপর রাখতে চান না। এজন্য কর আরোপের পর প্রাথমিকভাবে করের ভার বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান
ওই আর্থিক ভার অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করে এবং এই চেষ্টাকে কর সঞ্চালন বলা হয়। যেমন চিনি উৎপাদনকারীর উৎপাদিত চিনির উপর যদি আবগারি শুল্ক আরোপ করা হয় সেক্ষেত্রে করঘাত চিনি উৎপাদনকারীর উপর পড়ে। এখন চিনি উৎপাদনকারী যদি চিনির মূল্য বাড়িয়ে করের আপাত ভার চিনি ক্রেতাদের উপর চাপানোর চেষ্টা করে তবে এই চেষ্টাকে কি বলা হবে? কর সঞ্চালন বলা হবে। পরোক্ষ করের ক্ষেত্রে কর সঞ্চালনের চেষ্টা আংশিক বা সম্পূর্ণরূপে সফল হলেও প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর সঞ্চালন করা সম্ভব হয় না। কর সঞ্চালন তিন ভাবে হতে পারে, যেমন লুকায়িত কর সঞ্চালন, সম্মুখবর্তী কর সঞ্চালন এবং পশ্চাৎবর্তী কর সঞ্চালন। এবার আমরা বিষয়গুলো একটু বিস্তারিত দেখব। লুকায়িত কর সঞ্চালন, এক্ষেত্রে কর আরোপিত দ্রব্যের মূল্য অপরিবর্তিত রেখে দ্রব্যের গুণগত মান বা পরিমাণ কমিয়ে করঘাত অন্যের উপর চাপানোর চেষ্টা করা হয়। তার মানে দ্রব্যের মূল্য অপরিবর্তিত থাকে কিন্তু কি করা হয়? দ্রব্যের গুণগত মান কমিয়ে দেওয়া হয় অথবা দ্রব্যের পরিমাণ কমিয়ে দিয়ে করের আঘাতটা অন্যের উপর চাপানোর চেষ্টা করা হয়। সম্মুখবর্তী কর সঞ্চালন, এক্ষেত্রে দ্রব্যের উপর কর আরোপ করলে দ্রব্য বিক্রেতাগণ কর প্রদান করে, কিন্তু তারা পরবর্তীতে কি করে? দ্রব্যের মূল্য পরিবর্তনের মাধ্যমে করের প্রাথমিক ভার অন্যের উপর চাপানোর চেষ্টা করে। অর্থাৎ বিক্রয়যোগ্য দ্রব্যের উপর আরোপিত কর দ্রব্যের মূল্য বাড়িয়ে উৎপাদনকারী সম্ভাব্য ক্রেতার উপর করঘাত চাপানোর চেষ্টা করে থাকে। এজন্য একে বলা হয় সম্মুখবর্তী কর সঞ্চালন। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকেই সামনে যাকে পাবে তার উপরেই কর সঞ্চালনের চেষ্টা করে থাকবে। যেমন উৎপাদনকারী কি করে? পাইকারি ব্যবসায়ীর কাছে চেষ্টা করবে কর সঞ্চালন করতে এবং পাইকার চেষ্টা করবে খুচরা ব্যবসায়ীর কাছে সঞ্চালন করতে এবং খুচরা ব্যবসায়ী ক্রেতাদের কাছে কর সঞ্চালনের চেষ্টা করে থাকে। পশ্চাৎবর্তী কর সঞ্চালন, এক্ষেত্রে কর সঞ্চালন প্রক্রিয়ায় দ্রব্যের দাম বৃদ্ধি করা হয় না, গুণগত মানের পরিবর্তন করা হয় না এবং পরিমাণও কমানো হয় না। তবে এক্ষেত্রে কি করা হয়? উৎপাদনের উপকরণ যেমন কাঁচামাল সরবরাহকারীর কাছ থেকে কম দামে ক্রয় করার চেষ্টা করা হয়। এই কম দামে ক্রয় করে করের ভারটা লাঘব করার চেষ্টা করা হয়, এজন্য একে পশ্চাৎবর্তী কর সঞ্চালন বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে পেছনের দিকে কর সঞ্চালনের চেষ্টা করা হয়। অর্থাৎ আমরা দেখলাম যে কর সঞ্চালন তিন ভাবে হতে পারে: লুকায়িত, সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী কর সঞ্চালন। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর সঞ্চালনে চাহিদা এবং যোগান স্থিতিস্থাপকতার প্রভাব। তো চাহিদা এবং যোগান স্থিতিস্থাপকতার প্রভাব আলোচনা করতে গেলে আমাদেরকে আগে চাহিদার স্থিতিস্থাপকতা এবং যোগান স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা নিতে হবে। তোমরা অবশ্যই সবাই জানো এবং তোমরা অনার্স প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতিতে পড়ে আসছো। আমরা এখন একটু রিভিউ করব বিষয়টা। চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তনটা যে মাত্রায় হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ দ্রব্যের দাম যে মাত্রায় পরিবর্তন হয় সেই তুলনায় চাহিদার যে মাত্রায় পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতাকে এভাবে সূত্রের মাধ্যমে দেখানো যায়, যেমন চাহিদার আপেক্ষিক পরিবর্তন এবং দামের আপেক্ষিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। এক্ষেত্রে চাহিদার পরিবর্তন এবং প্রাথমিক চাহিদার অনুপাত আর দামের পরিবর্তন এবং প্রাথমিক দামের অনুপাতকে ভাগ করা হয়। এটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক চাহিদা, যে সকল দ্রব্যের দাম বাড়লে চাহিদা খুব বেশি কমে যায় ওই সকল দ্রব্যের চাহিদাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন আমরা জানি দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের চাহিদা কমে। এখন কিছু কিছু দ্রব্যের হয় কি, দাম অল্প বাড়লে চাহিদা অনেক বেশি কমে যায়। দাম বাড়লেই চাহিদা খুব কমে যায়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেশি বা ইলাস্টিসিটিটা বেশি। যেমন মোবাইল, টিভি, বিভিন্ন বিলাস জাতীয় দ্রব্য সামগ্রী, এগুলোর দাম বাড়লেই হয় কি চাহিদাটা খুব বেশি কমে যায়। এগুলোর চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা, এটা স্থিতিস্থাপক চাহিদার বিপরীত। যে সকল দ্রব্যের দাম বাড়লে চাহিদা খুব একটা কমে না ওই সকল দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা, যেমন
চাল, তেল, সাবান ইত্যাদির চাহিদা, এগুলোর চাহিদাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। এবার আমরা দেখব যোগান স্থিতিস্থাপকতা। কোন দ্রব্যের দাম পরিবর্তনের ফলে যোগান পরিবর্তনের মাত্রাকে যোগান স্থিতিস্থাপকতা বলা হয়। যেমন সূত্রের সাহায্যে দেখালে যোগানের আপেক্ষিক পরিবর্তন এবং দামের আপেক্ষিক পরিবর্তনের অনুপাত। যোগানের পরিবর্তন এবং প্রাথমিক যোগানের অনুপাতকে দামের পরিবর্তন এবং প্রাথমিক দামের অনুপাত দ্বারা ভাগ করলে যোগান স্থিতিস্থাপকতা পাওয়া যায়। এবার আমরা দেখব স্থিতিস্থাপক যোগান। দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে তাকে বলা হয় যোগান স্থিতিস্থাপকতা। যেমন কাপড়, যন্ত্রপাতি ইত্যাদি, এগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি। এরপরে আমরা দেখব অস্থিতিস্থাপক যোগান। দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তাহলে তাকে যোগান অস্থিতিস্থাপকতা বলে। যেমন পচনশীল দ্রব্যের ক্ষেত্রে দাম যে হারে পরিবর্তিত হবে, যোগান তার চেয়ে কম হারে পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা দেখলাম যে স্থিতিস্থাপক যোগান হচ্ছে দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, মানে যোগানের পরিবর্তনটা বেশি, ইলাস্টিসিটিটা বেশি। আর অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে ইলাস্টিসিটিটা কম। এবার আমরা মূল আলোচনায় যাব। কর সঞ্চালনের চাহিদা ও যোগান তত্ত্ব। কর সঞ্চালন ও কর ভার যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয় তার মধ্যে দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ও যোগানের স্থিতিস্থাপকতা অন্যতম। এই দুটো বিষয় দ্বারা কিভাবে কর সঞ্চালন প্রভাবিত হয় বিষয়টি এবার এখানে ব্যাখ্যা করব আমরা এখন। যেমন দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। কর ভার নির্ধারণের জন্য দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বিবেচনা করতে হয়। দেখো, স্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্যের যেমন মোবাইল, টিভি এগুলোর উপর কর ধার্য করা হলে বিক্রেতা এসব পণ্যের দাম বৃদ্ধি করে করের ভার ক্রেতার উপর হস্তান্তর করতে পারবে না। অর্থাৎ কি, যে সকল দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক সে সকল দ্রব্যের উপর যদি কর ধার্য করা হয় তাহলে বিক্রেতা চাইলেই এসব পণ্যের দাম বৃদ্ধি করতে পারবে না, কারণ এই দ্রব্যগুলোর দাম বাড়লে চাহিদা অনেক বেশি হ্রাস পায়। এই ক্ষেত্রে বিক্রেতা কি করবে, ক্রেতার উপর করভার চাপিয়ে দিতে পারবে না, আর এক্ষেত্রে বিক্রেতা সাধারণত করভার বহন করে থাকে। পক্ষান্তরে অস্থিতিস্থাপক চাহিদা সম্পন্ন দ্রব্যের ক্ষেত্রে এই সকল দ্রব্যের উপর যদি কর ধার্য করা হয় তাহলে বিক্রেতা এসব পণ্যের দাম বৃদ্ধি করে করের ভার ক্রেতার উপর হস্তান্তর করতে পারে, কারণ এই সকল পণ্যের দাম বাড়লেও চাহিদা খুব একটা কমে না, ফলে করের ভার ক্রেতার উপর চাপানো যায়। অর্থাৎ চাহিদা যত বেশি স্থিতিস্থাপক, করভার তত বেশি বিক্রেতার উপর চাপবে, আর চাহিদা যত বেশি অস্থিতিস্থাপক, করভার তত বেশি ক্রেতার উপর আসবে। যোগান, দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতার দিক থেকে বলা যায়, যেমন স্থিতিস্থাপক যোগানের দ্রব্যের উপর কর ধার্য করা হলে বিক্রেতা এর যোগান হ্রাস করে দাম বাড়িয়ে দিতে পারবে। তার মানে এক্ষেত্রে ক্রেতার উপর করভার চলে যায়। তার মানে যে সকল দ্রব্যের যোগান স্থিতিস্থাপক বিক্রেতা চাইলেই সেই সকল দ্রব্যের দাম বাড়াতে পারে, এবং এই সকল দ্রব্যের উপর যদি কর ধার্য করা হয় তাহলে সেই করটা ক্রেতার উপর চাপানো যায়। পক্ষান্তরে অস্থিতিস্থাপক যোগানের দ্রব্যের ক্ষেত্রে এই সকল দ্রব্যের উপর যদি কর ধার্য করা হয় তাহলে বিক্রেতা এই সকল দ্রব্যের যোগান হ্রাস করতে পারে না বলে দাম বাড়িয়ে দিতে পারে না, ফলে বিক্রেতার উপর কর ভারটা বিক্রেতার উপরই পড়ে। অর্থাৎ এই পচনশীল দ্রব্য বা অস্থিতিস্থাপক যোগানের দ্রব্যের ক্ষেত্রে কর ভারটা বিক্রেতার উপর পড়ে। অতএব দেখা যায় যোগান যত বেশি স্থিতিস্থাপক, কর ভার তত বেশি ক্রেতার উপর চাপে, আর যোগান যত বেশি অস্থিতিস্থাপক, কর ভার তত বেশি বিক্রেতার উপর থাকে। প্রকৃতপক্ষে করের বোঝা চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা অনুসারে ক্রেতা ও বিক্রেতার উপর ভাগাভাগি হয়ে থাকে। দ্রব্যের চাহিদা যত বেশি স্থিতিস্থাপক এবং যোগান যত বেশি অস্থিতিস্থাপক হবে, করভার তত বেশি বিক্রেতার উপর থাকবে। পক্ষান্তরে চাহিদা যত বেশি অস্থিতিস্থাপক এবং যোগান যত বেশি স্থিতিস্থাপক হবে, করভার তত বেশি ক্রেতার উপর চাপবে। বিষয়টি একটু সহজভাবে চিন্তা করো যে দ্রব্যের চাহিদা যত বেশি স্থিতিস্থাপক হবে এবং যোগান যত বেশি অস্থিতিস্থাপক হবে, ওই ক্ষেত্রে করভারটা বিক্রেতার উপর থাকবে, আর চাহিদা যত বেশি অস্থিতিস্থাপক হবে এবং যোগান যত বেশি স্থিতিস্থাপক হবে, ওই ক্ষেত্রে করভারটা ক্রেতার উপর চাপানো যাবে।
অধ্যাপক ডাল্টন এই বিষয়টি একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেছেন। তিনি বলেছেন কর ভারে ক্রেতার অংশ এবং কর ভারে বিক্রেতার অংশের অনুপাত এবং যোগানের স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতার অনুপাত সমান হবে। বিষয়টিকে আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে দেখো একটা রেখাচিত্র দেখতে পাচ্ছ। এখানে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। এখানে চিত্রে দেখো ডি ডট হচ্ছে একটা চাহিদা রেখা এবং এস ডট হচ্ছে একটা যোগান রেখা। এক্ষেত্রে দেখো পি এম হচ্ছে ভারসাম্য দাম এবং পি এন হচ্ছে ভারসাম্য পরিমাণ বা কর ধার্যের পূর্বের পরিমাণ। এখন কর ধার্য করা হলে এবং করটা যদি বিক্রেতার কাছ থেকে আদায় করা হয় তখন একটা নতুন যোগান রেখা পাই আমরা, সেটা হচ্ছে এস ওয়ান এবং এস ওয়ান ডট। এই নতুন যোগান রেখাটা আমরা পাই। এই নতুন যোগান রেখায় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে পি ডট এবং এম ডট হচ্ছে নতুন দাম। হ্যাঁ, পি ডট এবং এম ডট হচ্ছে নতুন দাম। আমরা পূর্বের দাম বলেছি পি এবং পি এম, এটা বলেছি পূর্বের দাম। আর এখন নতুন দাম হচ্ছে কর ধার্যের পরে নতুন দাম হচ্ছে পি ডট এম ডট এবং এন ডট পি ডট হচ্ছে নতুন বিক্রয়ের পরিমাণ এবং পি আর হচ্ছে প্রতি একক করের পরিমাণ এবং বিক্রয় দেখো কতটুকু কমেছে, পি জি পরিমাণ, এতটুকু পরিমাণ বিক্রয় হ্রাস পেয়েছে। হ্যাঁ, বিক্রয়ের পরিমাণ পিজি পরিমাণ হ্রাস পেয়েছে এবং করের পরিমাণ দেখো, করের পরিমাণ পি ডট এবং আর, এই পি ডট আর এইটুকু হচ্ছে মোট করের পরিমাণ, এইটুকু হচ্ছে মোট করের পরিমাণ। একটু লক্ষ্য করে দেখো পি ডট আর এটা হচ্ছে মোট করের পরিমাণ এবং এই মোট করটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভাগাভাগি হবে। তাহলে এক্ষেত্রে দেখো পি ডট জি এই পরিমাণ অংশ ক্রেতা বহন করবে এবং জি আর এই পরিমাণ অংশ বিক্রেতা বহন করবে। দেখো রেখাচিত্র অনুসারে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করলে পাই, দেখো তোমরা চাহিদার স্থিতিস্থাপকতা যে সূত্র একটু আগে আমরা আলোচনা করেছি সেই সূত্র অনুযায়ী আমরা বসালে পাই। দেখো আমরা বলেছি চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা। দেখো চাহিদার পরিবর্তন হচ্ছে এই যে পরিমাণের পরিবর্তন হয়েছে এইটুকু এম ডট, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন। আর হচ্ছে প্রাথমিক চাহিদা কি ছিল, প্রাথমিক চাহিদা ছিল ও এম, এটা ছিল প্রাথমিক চাহিদা। দেখো দামের পরিবর্তন কত, পি ডট জি, এটা হচ্ছে দামের পরিবর্তন। আর প্রাথমিক দাম কি ছিল, পি এম। ঠিক একইভাবে যোগান স্থিতিস্থাপকতার সূত্র আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। সুতরাং এখন আমরা বলতে পারি যে দেখো পি ডট জি ডিভাইডেড বাই জি আর ইজ ইকুয়াল টু যোগানের স্থিতিস্থাপকতা ডিভাইডেড বাই চাহিদার স্থিতিস্থাপকতা। তার মানে হচ্ছে ক্রেতার করভার এবং বিক্রেতার করভারের অনুপাত আর যোগান স্থিতিস্থাপকতা আর চাহিদার স্থিতিস্থাপকতার অনুপাত সমান। ঠিক আছে, ডালটনের সূত্রে এভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ দেখা যায় করভার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগান স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতার অনুপাতের দ্বারা ভাগাভাগি হয়ে থাকে। এই আলোচনা থেকে তোমরা কর সঞ্চালনের উপর চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতার প্রভাবটা ব্যাখ্যা করতে পারবে আশা করি। আমরা এখন দেখব কর সঞ্চালনে প্রভাব বিস্তারকারী অতিরিক্ত কিছু উপাদান রয়েছে বা additional factors influencing tax shifting, বিকল্প দ্রব্যের অস্তিত্ব বা existence of substitute goods। কিছু কিছু পণ্য থাকে যে সকল পণ্যের বিকল্প পণ্য রয়েছে, এ সকল পণ্যের ক্ষেত্রে যদি কর ধার্য করা হয় তাহলে বিক্রেতা চাইলেই এ সকল পণ্যের দাম বাড়াতে পারে না, কারণ এ সকল পণ্যের বিকল্প পণ্যগুলো ক্রেতারা ক্রয়ে আগ্রহী হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে করভার বিক্রেতার উপর বর্তায়।
আবার যে সকল পণ্যের বিকল্প পণ্য নেই সেই সকল ক্ষেত্রে সে সকল পণ্যের করভার বিক্রেতা চাইলে ক্রেতার উপর স্থানান্তর করে দিতে পারে। দেখো, করের পরিমাণ বা ভ্যালু অফ ট্যাক্স, কোনো কোনো ক্ষেত্রে হয় কি খুব অল্প পরিমাণ কর থাকে, ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রেতা ওই করটা নিজে প্রদান করে ফেলে এবং ক্রেতাদেরকে করের বোঝা চাপিয়ে দেয় না। সেজন্য করের পরিমাণটার উপরও কর সঞ্চালন নির্ভর করে এবং করের ধরন, কোন ধরনের কর সেটার উপর নির্ভর করেও কর সঞ্চালন করা হয়ে থাকে। যেমন বিক্রয় করের ক্ষেত্রে বিক্রয়টা কিভাবে হয়, দর কষাকষির মাধ্যমে বিক্রয় হয়। তখন কি করে বিক্রেতা কি করে, কর সহ যোগ করে ওই মূল্যটার উপরেই বিক্রয় করে থাকে। তখন ক্রেতাকে সেভাবে বিল প্রদান করে এবং ক্রেতা করের মূল্য কর সহ মূল্য প্রদান করে। আর খুব সহজেই এক্ষেত্রে বিক্রয় করার ক্ষেত্রে খুব সহজেই ক্রেতার উপর কর ভারটা চাপিয়ে দেওয়া যায়। স্বাভাবিক বিক্রয় মূল্য বা নরমাল সেলস ভ্যালু, অনেক সময় দেখা যায় যে অনেক পণ্য আমরা অনেক দিন যাবৎ ব্যবহারের ফলে ওই পণ্যের মূল্য সম্পর্কে সবাই জানে, যেমন বিজ্ঞাপন অথবা প্রচার বিভিন্ন কারণে হতে পারে ওই পণ্যের মূল্য সম্পর্কে সবাই ওয়াকিবহাল থাকে। তখন কর ধার্য করা হলে ওই পণ্যের মূল্য হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যায় না। তখন বিক্রেতা কি করে, ওই পণ্যের মূল্য না বাড়িয়ে নিজেই কর প্রদান করে থাকে। এক্ষেত্রে অনেক সময় বিক্রেতা ওই পণ্যের পরিমাণ বা গুণাগুণ হ্রাস করে থাকে করের ভারটা লাঘব করার জন্য। ভৌগোলিক সীমানা, কর ভার কতটুকু ক্রেতার উপর চাপানো যাবে তা কর অঞ্চলের উপর নির্ভর করে। কারণ সমগ্র অঞ্চলের পণ্যের উপর কর ধার্য না করলে অকর আরোপিত অঞ্চলের পণ্য কম দামে পাওয়া যায়। মানে যে অঞ্চলের পণ্যের উপর কর ধার্য করা হয়েছে সেই অঞ্চলের পণ্যের দাম কর সহ বেড়ে গেল, কিন্তু যে অঞ্চলে পণ্যের উপর কর ধার্য করা হয়নি সেই অঞ্চলে পণ্যের দাম আগের মতোই রয়ে গেল। তখন মানুষজন কি করবে, যে অঞ্চলে পণ্যের দাম কম সেখান থেকে পণ্য ক্রয়ের চেষ্টা করবে। এজন্য যদি সকল অঞ্চলে একইভাবে কর ধার্য করা না হয় তাহলে বিক্রেতা চাইলেই তখন পণ্যের দাম বাড়াতে পারে না, সেক্ষেত্রে বিক্রেতা কর ভার বহন করার চেষ্টা করে। উৎপাদন ব্যয়ের অবস্থা বা প্রোডাকশন কস্ট সিচুয়েশন, কর ভার পণ্যের উৎপাদন ব্যয়ের উপরও নির্ভর করে থাকে। যেমন ক্রমহ্রাসমান ব্যয় বা ডিক্রিজিং কস্টের ক্ষেত্রে কর অপেক্ষা পণ্যের দাম অধিক বৃদ্ধি পায় বলে ক্রেতার উপর কর ভার অপেক্ষাকৃত বেশি হয়। পক্ষান্তরে ক্রমবর্ধমান ব্যয়ের ক্ষেত্রে কর অপেক্ষা দ্রব্যের দাম কম বৃদ্ধি পায় বলে ক্রেতার উপর কর ভার অপেক্ষাকৃত কম হয়। যে সকল পণ্যের উৎপাদন বাড়লে ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়ে, সেক্ষেত্রে পণ্যের দাম বাড়ালে পণ্যের দামটা অধিক বৃদ্ধি পায়, সেজন্য কর ভার ক্রেতার উপর স্থানান্তর করে দেয়া যায়। আবার সমব্যয়ে বা কনস্ট্যান্ট কস্টের ক্ষেত্রে করের সমান দাম বৃদ্ধি পায় বলে ক্রেতার উপর ধার্য করের সমান কর ভার থাকে। তার মানে সমব্যয়ের ক্ষেত্রে যতটুকু কর ধার্য করা হয় ততটুকুই দাম বৃদ্ধি করা হয় বলে করের ভারটা ক্রেতার উপর থাকে, পুরোটাই ক্রেতা বহন করে। করভার ও একচেটিয়া অবস্থা, ট্যাক্স ইনসিডেন্স অ্যান্ড মনোপলি সিচুয়েশন, একচেটিয়া বিক্রেতা ও পণ্যের দাম বাড়িয়ে কর সঞ্চালনের চেষ্টা করে থাকে। এক্ষেত্রে দ্রব্যের চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা দ্বারা করভার নির্ধারণ করা হয়। তবে একচেটিয়া অবস্থায় বিশেষ বিশেষ করের ক্ষেত্রে কর হার বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দ্রব্যের মূল্যের অনুপাতে কর ধার্য করা হলে একচেটিয়া কারবারি দাম বৃদ্ধি করলে তা লাভজনক হবে না। দ্রব্য যতটা বাড়ছে সেই অনুযায়ী যদি একচেটিয়া কারবারি দাম বৃদ্ধি করে তাহলে তা লাভজনক হবে না। এরূপ ক্ষেত্রে কর ভার তার উপরই থাকে। সুতরাং দেখা যায় একচেটিয়া অবস্থায় বিভিন্ন প্রকার করের কর ভার সঞ্চালন বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বাসায় একটু আত্মস্থ করার চেষ্টা করবে। এই অধ্যায়ে এই বিষয়গুলো পড়লেই তোমাদের চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে আশা করি। আমরা পরবর্তী শ্রেণী কার্যক্রমে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, অন্য টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।